ইতিহাসের পাতা থেকে কখনো কখনো এমন সব সত্য বেরিয়ে আসে যা আমাদের বিশ্বাসকে নাড়িয়ে দেয়। শেখ হাসিনার পতন এবং দেশ ত্যাগের নাটকীয় সেই দিনগুলোর কথা মনে আছে, কিন্তু সেই পর্দার আড়ালের আসল খেলাটা কি ছিল? কে সাহায্য করেছিল শেখ হাসিনাকে দেশ ছাড়তে? উত্তরটা যতটা সহজ, তার পেছনের সমীকরণটা ততটাই জটিল। আর সেই উত্তরের কেন্দ্রে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, যে সেনাবাহিনী দেশের সার্বভৌমত্বের প্রতীক, তারাই কি তবে একজন স্বৈর শাসককে দেশ ত্যাগে সহায়তা করেছিল? এটা কি ছিল গোপন কোনো সমঝোতা, নাকি দেশকে এক ভয়াবহ গৃহযুদ্ধ থেকে বাঁচানোর শেষ চেষ্টা? কেন সেনাবাহিনী শেখ হাসিনাকে আইনের হাতে তুলে না দিয়ে নিরাপদে ভারতে পাঠিয়ে দিল? আজকের এই পর্বে আমরা আদালতের চাঞ্চল্যকর তথ্য, আন্তর্জাতিক মিডিয়ার রিপোর্ট এবং দীর্ঘদিনের রাজনৈতিক কৌশলের চুলচেটা বিশ্লেষণ করে এই অকল্পনীয় রহস্যের জট খোলার চেষ্টা করব। সাথেই থাকুন, কারণ যে তথ্যগুলো সামনে আসতে চলেছে তা আপনাকে নতুন করে ভাবতে বাধ্য করবে। শেখ হাসিনার দেশ ত্যাগের পেছনে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে আদালতে যে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম, তাতেই এই বিতর্কের আগুন নতুন করে জ্বলে উঠেছে। কিন্তু এই ঘটনার বীজ রোপিত হয়েছিল বহু আগে। শেখ হাসিনা তার দীর্ঘ শাসন আমলে অত্যন্ত সুকৌশলে পুরো রাষ্ট্রযন্ত্রকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে এসেছিলেন, যার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ছিল সেনাবাহিনী। শেখ হাসিনা জানতেন বাংলাদেশের রাজনীতিতে টিকে থাকতে হলে সেনাবাহিনীকে নিয়ন্ত্রণে রাখা কতটা জরুরি। 2009 সালে দ্বিতীয়বার ক্ষমতায় এসেই তিনি সেই কাজটি শুরু করেন। তার কৌশল ছিল মারমুখী। 1. বিশ্বস্ত ও অনুগতদের পদোন্নতি। সেনাবাহিনীর শীর্ষ পদগুলোতে, যেমন সেনা প্রধান থেকে শুরু করে ডিভিশনাল কমান্ডার পর্যন্ত, তিনি এমন কর্মকর্তাদের নিয়োগ দেন যারা হয় রাজনৈতিকভাবে তার প্রতি অনুগত অথবা যাদের সাথে তার ব্যক্তিগত বা পারিবারিক সম্পর্ক রয়েছে। এর মাধ্যমে পুরো চেইন অফ কমান্ড তার নিয়ন্ত্রণে চলে আসে। 2. পিলখানা ট্র্যাজেডির সুযোগ গ্রহণ। 2009 সালে পিলখানা হত্যাকাণ্ড ছিল সেনাবাহিনীর জন্য এক বিরাট ধাক্কা। 57 জন মেধাবী সেনা কর্মকর্তাকে হারানোর পর বাহিনীতে যে হতাশা এবং ক্ষোভ তৈরি হয়েছিল, শেখ হাসিনা সেটিকে কাজে লাগান। তিনি সেনাবাহিনীকে ঢেলে সাজানোর নামে এমনভাবে পুনর্গঠন করেন যাতে তার প্রতিপক্ষ হয়ে উঠতে পারে এমন কোনো গোষ্ঠী অস্তিত্বই না থাকে। 3. অর্থনৈতিক নির্ভরশীলতা তৈরি। শেখ হাসিনা সেনাবাহিনীকে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে যুক্ত করেন। রাস্তা, সেতু, বিমানবন্দর নির্মাণ থেকে শুরু করে তথ্য প্রযুক্তির সব ক্ষেত্রেই সেনাবাহিনীকে অর্থনৈতিকভাবে লাভবান করা হয়। এছাড়া জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ বাড়িয়ে দিয়ে সেনা সদস্যদের জন্য ব্যক্তিগত সম্মান ও আর্থিক সচ্ছলতার এক নতুন দুয়ার খুলে দেন তিনি। ফলে সেনাবাহিনীর একটি বড় অংশ সরকারের উন্নয়নমূলক কাজের অংশীদার হয়ে ওঠে এবং সরকারের পতন তাদের নিজেদের জন্যও অর্থনৈতিক ক্ষতির কারণ হতে পারত। 4. গোয়েন্দা সংস্থার ব্যবহার। ডিজিএফআই এবং এনএসআই এর মতো গোয়েন্দা সংস্থাগুলোকে তিনি তার চোখ ও কান হিসেবে ব্যবহার করেন। এর মাধ্যমে তিনি শুধু বিরোধী দলই নয়, সেনাবাহিনীর ভেতরে থাকা ভিন্ন মতাবলম্বী কর্মকর্তাদেরও কঠোর নজরদারিতে রাখতেন। যারাই তার শাসনের জন্য হুমকি হতে পারত, তাদের হয় বাধ্যতামূলক অবসরে পাঠানো হতো অথবা বিদেশে বিভিন্ন কূটনৈতিক পদে নিয়োগ দিয়ে ক্ষমতার কেন্দ্র থেকে দূরে সরিয়ে দেওয়া হতো। এইভাবেই শেখ হাসিনা এক ধরনের প্রাতিষ্ঠানিক আনুগত্যের সংস্কৃতি তৈরি করেন, যেখানে সেনাবাহিনীর স্বার্থ আর সরকারের স্বার্থ একাকার হয়ে গিয়েছিল। আপনারা দেখছেন গল্প নিউজের এক্সক্লুসিভ প্রতিবেদন। আপনি যদি রাজনীতির এমন গভীর ও অজানা অধ্যায়গুলো সম্পর্কে জানতে আগ্রহী হন, তাহলে এখনই আমাদের গল্প নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনে যখন ঢাকা অচল, তখন গণভবনে চলছিল রুদ্ধশ্বাস বৈঠক। সকালে 10:30টায় 3 বাহিনীর প্রধান এবং পুলিশ মহাপরিদর্শককে ডেকে পাঠান শেখ হাসিনা। তিনি ক্ষোভ প্রকাশ করে জানতে চান কেন পরিস্থিতি সামাল দেওয়া যাচ্ছে না। উত্তরে বাহিনী প্রধানরা তাকে বোঝানোর চেষ্টা করেন যে পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এবং বল প্রয়োগ করলে দেশ এক ভয়াবহ গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাবে। কিন্তু শেখ হাসিনা ক্ষমতা ছাড়তে নারাজ ছিলেন। এরপর তার বোন শেখ রেহানাকে নিয়ে আলাদা কক্ষে আলোচনা করেন বাহিনী প্রধানরা। এমনকি বিদেশ থেকে তার ছেলে সজীব অজিত জয়ের সাথেও ফোনে কথা বলানো হয়। অবশেষে সব দিক থেকে চাপ এবং বাস্তবতা অনুধাবন করে পদত্যাগ করতে রাজি হন তিনি। কিন্তু এরপর কি ঘটেছিল? এখানেই গল্পের সবচেয়ে নাটকীয় মোড়। শেখ হাসিনাকে আইনের হাতে তুলে না দিয়ে সেনাবাহিনী তাকে
দেশ ত্যাগের জন্য মাত্র ৪৫ মিনিটের জন্য সময় বেঁধে দেয়। আন্তর্জাতিক ফ্লাইট ট্র্যাকিং সংস্থা flightradar24.com এর তথ্যের বরাত দিয়ে ভারতের প্রভাবশালী সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে জানায়, AGX-1431 কল সাইনের একটি বিমান, যা বাংলাদেশ সেনাবাহিনীর একটি লকহিড C-130J হারকিউলিস পরিবহন বিমান ৫ই আগস্ট বাংলাদেশ থেকে উড্ডয়ন করে। বিমানটি প্রথমে কলকাতার দিকে যাত্রা করলেও মাঝপথে গতিপথ পরিবর্তন করে ভারতের রাজধানী নয়াদিল্লির দিকে রওনা দেয় এবং অবশেষে গাজিয়াবাদের হিন্দন বিমান ঘাঁটিতে অবতরণ করে। এই পুরো বিষয়টি এতটাই নিখুঁতভাবে সম্পন্ন করা হয় যে এটি একটি পূর্ব পরিকল্পিত সেফ এক্সিট মিশন ছিল বলেই মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। প্রশ্ন হলো, সেনাবাহিনী কেন এমন একটি সমঝোতায় গেল? এর পেছনে বেশ কয়েকটি কারণ রয়েছে। প্রথমত, তারা দেশে একটি রক্তক্ষয়ী সংঘাত এড়াতে চেয়েছিল। দ্বিতীয়ত, দীর্ঘ ১৫ বছর ধরে যে প্রাতিষ্ঠানিক আনুগত্য তৈরি হয়েছিল তার প্রতিদান। আর তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হলো ভারত ফ্যাক্টর। শেখ হাসিনার শাসন আমলে ভারতের গোপন প্রভাবে বাংলাদেশের সামরিক বাহিনীকে দুর্বল করে রাখা হয়েছিল বলে অভিযোগ রয়েছে। ভারত চায়নি তার প্রতিবেশী দেশে এমন কোনো শক্তিশালী সামরিক বাহিনী থাকুক যা ভবিষ্যতে তাদের জন্য কৌশলগত চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। তাই হাসিনা সরকারের পতনের পর সেনাবাহিনী যখন ক্ষমতা নেয় তখন ভারতের সাথে একটি ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা তাদের জন্য জরুরি ছিল। শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়াটা ছিল সেই ভারসাম্যেরই অংশ। প্রিয় দর্শক, শেখ হাসিনার দেশত্যাগ কোনো সাধারণ ঘটনা ছিল না। এটি ছিল দীর্ঘদিনের রাজনৈতিক কৌশল, অর্থনৈতিক নির্ভরশীলতা, আন্তর্জাতিক চাপ এবং শেষ মুহূর্তের রুদ্ধশ্বাস নাটকের এক জটিল ফলাফল। সেনাবাহিনী তাকে ক্ষমতাচ্যুত করেছে, আবার তারাই তাকে নিরাপদে দেশ ছাড়তে বাধ্য করেছে। এই পুরো বিষয়টি বাংলাদেশের রাজনীতিতে এক নতুন ও জটিল অধ্যায়ের সূচনা করেছে। এই ঘটনার পর বাংলাদেশ এখন তার সামরিক ও অর্থনৈতিক নীতি নতুন করে সাজানোর সুযোগ পেয়েছে। এখন দেখার বিষয়, নতুন সরকার কি পারবে ভারতের প্রভাব বলয় থেকে বেরিয়ে এসে একটি সত্যিকারের সার্বভৌম ও শক্তিশালী সামরিক বাহিনী গড়ে তুলতে? এই পুরো ঘটনা নিয়ে আপনার মতামত কি? সেনাবাহিনীর এই সিদ্ধান্তকে আপনি কিভাবে দেখছেন? আমাদের কমেন্ট বক্সে আপনার বিশ্লেষণধর্মী মতামত জানাতে ভুলবেন না। গল্প নিউজের সাথেই থাকুন। সত্যের সন্ধানে আমরা সব সময় আপনার পাশে। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখুন। ধন্যবাদ।